দেশের পথে তারেক রহমান ১.৫ যুগ পর পা রাখবেন মাতৃভূমিতে। সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা ও মেয়ে জাইমা। এভার কেয়ারে মাকে দেখতে যাবেন আজই। এবং রাজস্বিক সংবর্ধনায় তারেক রহমানকে বরণ করবে বিএনপি। জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এলাকায় জনসমুদ্র, পথে পথে মানুষের ঢল, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সব খবর জানাতে দিনভর বিরতিহীন সম্প্রচার করছে সময় সংবাদ। বিমানবন্দরে ফ্লাইটের অবতরণ থেকে শুরু করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠান ও তার মাকে দেখতে এভার কেয়ারে যাওয়ার পুরো দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব। এ বিষয়ে আমাদের সাথে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হবেন স্টুডিওতে সহকর্মী আফজাল হোসেন। কাজল, আপনাকে ধন্যবাদ। এই যে তারেক রহমানের এই যে রাজস্বিক প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে দুদিন ধরেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস এবং আনন্দ, এবং ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে ভিড় দুদিন আগ থেকেই। এবং তিনি আজকে তিনি ফিরছেন মা মাটি এবং মানুষের কাছে ফিরছেন, এবং তার এই ফেরাকে কেন্দ্র করে বিএনপি নতুন করে পথ চলা শুরু হবে, নতুন রাজনীতি শুরু হবে, এমনটি তারা বলছেন। ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর তিনি ভিন্ন রকম একটি প্রেক্ষাপটে দেশ ছেড়েছিলেন। এরপরে ১৭ বছর ৩ মাস নির্বাসিত জীবন কাটিয়েছেন, এবং তিনি লন্ডনে থেকেই তার যে দলীয় নেতাকর্মীদের এক সুতোই বেঁধেছেন, দলকে কখনো বিচ্যুত হতে দেননি। বিভিন্ন সময় ভাঙনের চেষ্টা করা হয়েছিল, সেই ভাঙনের হাত থেকে তিনি বাঁচিয়েছেন, এবং আজকে তিনি দেশে ফিরছেন। এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও নতুনভাবে সংগঠিত হবে, এবং আগামীতে যেহেতু নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের দিকে এগিয়ে যাবে খুব ভালোভাবেই, সংগঠিতভাবে। এবং দেশে এখন যে অবস্থা রয়েছে, যে গণতন্ত্রের উত্তরণের পথে আমরা রয়েছি, সেই উত্তরণের পথে নানা রকম ষড়যন্ত্রের কথা বিএনপি নেতা কর্মীরা বলছেন। দেশের নিরাপত্তার একটি সংকট রয়েছে, ভূ রাজনৈতিক নানা রকম খেলা রয়েছে বাংলাদেশকে ঘিরে। সেটির দিক দিয়েই তার যে দেশের প্রত্যাবর্তন, সেটি নতুন বাকবদল হবে রাজনীতিতে, এমনটাই কিন্তু বিএনপি নেতা কর্মীরা প্রত্যাশা করছেন। এবং যারা রাজনীতি নিয়ে পড়াশোনা করেন, রাজনীতি বিশ্লেষণ করেন, তারা কিন্তু বলছেন আজকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে তার যে সংবর্ধনা, সেটি অনুষ্ঠিত হবে। এখন তিনি বিমানের রয়েছেন, বাংলাদেশের পথে আসছেন, এবং কিছুক্ষণ আগে বিএনপির মিডিয়া সেলের একজন দায়িত্বশীল ব্যক্তি মওদুদ আলমগীর পাভেল অধ্যাপক, তিনি যেটি বলেছেন যে বিমানের যে শিডিউলটা একটু এগিয়ে নেওয়া যায় কিনা। শিডিউল বলতে তিনি লন্ডনের রাত 12:15 বাংলাদেশ সময় রওনা দিয়েছেন, এবং বাংলাদেশের সিলেটে তার অবতরণের কথা রয়েছে 9:55। কিন্তু সেই যে 1 ঘন্টার মাঝে 1 ঘন্টার বিরতি রয়েছে, সেই বিরতিটা যেন কমিয়ে সকাল 11:30টার মধ্যেই তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালালে যেন অবতরণ করে, সেটি প্রক্রিয়াটি তারা করছেন, এবং বিমানের কাছে তারা এই আহ্বানটি জানিয়েছেন। তবে আপনারা একটু বলে রাখি, সেটি কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন বেশি, অর্থাৎ যেটি আবহাওয়া প্রতিকূল অবস্থা যেটি দেখছি আমরা, সেক্ষেত্রে ঘন কুয়াশার কারণে কিন্তু অনেক ফ্লাইট কিন্তু ডিলে হচ্ছে, আমরা দেখছি বেশ কিছু ফ্লাইট। সেক্ষেত্রে এই ফ্লাইটটি যদি নির্ধারিত টাইমে আসে, তখন হয়তো বা গ্রাউন্ডে যে কার্যক্রম শেষ হবে, শেষ হওয়ার পরে যে ঢাকার পথে বা সিলেট থেকে রওনা দেবে, তখন হয়তো সেখানে কোনো মেকানিজম করা যেতে পারে। আর আমরা এই পুরো সময়টি, অর্থাৎ একবারে বেগম খালেদা জিয়া তার মাকে তিনি এভার কেয়ারে দেখতে যাবেন, সেখান থেকে তিনি যখন বাসায় ফিরবেন, এই পুরোটা সময় কিন্তু আমরা বিরতিহীনভাবে সময় সংবাদ সেটি সম্প্রচার করবে। আমি যেটি বলছিলাম যে ২০০৭ সালের ৭ মার্চ মনির রোডের বাসভবন থেকে তাকে একটি মামলায় গ্রেফতার করা হয়। এরপরে তিনি ৫৫৫ দিন কারাগারে ছিলেন, এর মাঝখানে তিনি রিমান্ডে ছিলেন। রিমান্ডে তাকে চোখ বেঁধে ১৮ ঘন্টা নির্যাতন করা হয়েছে। সেই বর্ণনাটি তারেক রহমান যখন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের সামনে বলেছিলেন। এবং এরপরে যখন ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর তিনি বিদেশে যান, এবং ওই দিনই অর্থাৎ ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তার মাও কিন্তু জেলে ছিলেন, কিন্তু ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়া মুক্তি পান। মুক্তি পাওয়ার পরে বেগম খালেদা জিয়া হাসপাতালে তারেক রহমানকে দেখতে যান। সেই দৃশ্যটা আমরা দেখিয়েছি এই সাম্প্রতিক সময়ে বা এই গত কয়েকদিনে, এবং এরপরে ওই দিন রাতেই তিনি সপরিবারে লন্ডনে যান, এবং এরপরে ১৭ বছর ৩ মাস পরে তিনি দেশে ফিরছেন। এবং তার যে রাজস্বিক প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তনের দৃশ্যটাই আমরা দেখতে পাচ্ছি, যে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে তার জন্য যে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে, বাস, লঞ্চ, ট্রেন, এবং যেভাবে পেরেছেন বিএনপি নেতাকর্মীরা কিন্তু সেই জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে এখন অবস্থান করছেন, এবং গত দুদিন থেকেই সেখানেই কিন্তু অনেকেই অবস্থান করছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা আলোচনায় ফিরবো, তবে আমরা দেখে আসতে চাই যে
জুলাই 36 এক্সপ্রেসওয়েতে এখন কি অবস্থা, সেখানে আছেন আমাদের সহকর্মী মুরসালিন। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। এক্সপ্রেসওয়েতে তাদের যে অবস্থান, তারা কিন্তু এই প্রচন্ড শীতের মাঝেও তারা এখন পর্যন্ত উজ্জীবিত রয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এই কেন্দ্রিক তাদের যে স্লোগান, এই স্লোগানে কিন্তু তারা মুখর রেখেছেন এই জুলাই 36 এক্সপ্রেসওয়ে এলাকা, নিজেরাও উজ্জীবিত হয়েছেন এবং অনেক নেতাকর্মী এখানে রাতে অবস্থানও নিয়েছেন। তাদের যারা এখানে অনেক লম্বা সময় ধরেই মূলত মঞ্চের সামনে অবস্থান নিতে পেরেছেন, তাদের লক্ষ্য একটি, তারা নিজ চোখে তারেক রহমানকে দেখতে চান। 17 বছর পরে তাদের যেই নেতা ফিরে আসছেন সেটি তারা দেখতে চান স্বচক্ষে সরাসরি, এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে যেন অন্য যারা রয়েছেন মঞ্চের সামনে অবস্থান করতে পারেননি, তাদেরকে যেন তারেক রহমানকে দেখার সুযোগ করে দেওয়া যায়, তার প্রেক্ষিতে এই জুলাই 36 এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে, এমনকি যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চটিতেও ভিডিও স্ক্রিন কিন্তু বসানো হয়েছে। সেই ভিডিও স্ক্রিনের মাধ্যমে পুরো এলাকার যে চিত্রটি রয়েছে জুলাই 36 এক্সপ্রেসওয়ের এলাকা এবং মঞ্চের আশপাশ সব কিছুই আসলে দেখানো হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানের অবস্থান সবকিছুই দেখানো হচ্ছে। এবং এখন পর্যন্ত যেটি বলা চলে যে নির্ধারিত যে সময়সূচি রয়েছে সেই সময়সূচি অনুযায়ী বেলা 11:30 নাগাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু এসে পৌঁছানোর একটি বিষয় রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের ফ্লাইটের ত্রুটি বা অন্য কোনো ব্যাপারে জানা যায়নি, এবং সেই হিসেবে যেটি বলা চলে যে আজ প্রচণ্ড শীত পড়ছে এবং ঢাকার আকাশে বলা চলে এই জুলাই 36 এক্সপ্রেসওয়ে কেন্দ্রিক যে এলাকা সেখানে কিন্তু বলা যায় যে মোটামুটি আকারে কুয়াশা রয়েছে। তবে বিমানবন্দর এলাকার কুয়াশা কেমন আছে সিলেটে এবং ঢাকায়, তার উপরেও কিন্তু বিমান অবতরণের একটি যোগসূত্র আছে। সেই হিসেবে কিন্তু বিমান কখন নামবে সেটিও নির্ধারিত হয়ে থাকে। তবে এখন পর্যন্ত নির্ধারিত যে সময় বাংলাদেশে এসে পৌঁছানোর সেটি বহাল আছে, সেটি এখন পর্যন্ত পরিবর্তন হয়নি। এবং মঞ্চের যেই অবস্থান এখন পর্যন্ত দেখা যাচ্ছে, সিএসএফ এবং অন্যান্য যে নিরাপত্তা বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু মঞ্চটি তাদের আয়ত্তে নিয়েছেন। মঞ্চের একদম নিকটবর্তী এলাকা, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই জায়গাটিতে নিরাপত্তা বলয় তৈরি করেছেন এবং তারপরেই আসলে মূলত নির্ধারিত যে জায়গা নেতাকর্মীদের অবস্থান নেওয়ার জন্য সেগুলো কিন্তু উন্মুক্তই আছে। এবং এই জায়গাটিতে নেতাকর্মীরা বলা চলে যে সারা রাত ধরেই অবস্থান করছিলেন এবং আরও নেতাকর্মী যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে যে 10টি নতুন ট্রেন চাওয়া হয়েছে, সেই ট্রেনগুলো কিন্তু ভোর 5টা থেকে মোটামুটি সকাল 9টার মধ্যে এসে রাজধানীতে প্রবেশ করবে এবং সেই প্রবেশের মধ্য দিয়ে আরও নেতাকর্মীরা কিন্তু এসে জড়ো হবেন, জমায়েত হবেন এই জুলাই 36 যেই এক্সপ্রেসওয়েতে যে সংবর্ধনা মঞ্চ করা হয়েছে এই জায়গাটিতে। সার্বিকভাবে এর আশপাশে বিভিন্ন ফাঁকা প্লট বা যে যেখানে পারছেন সুবিধাজনক জায়গা সবাই কিন্তু তার মতো করে সেখানে অবস্থান নিয়েছেন এবং নেতাকর্মীদের মধ্যে সুশৃঙ্খল এবং শৃঙ্খলা বজায় রাখতে মঞ্চ থেকেও কিন্তু নানামুখী নির্দেশনা দেয়া হয়েছে এবং কিছু সময় পরপরই আসলে সেই শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বোপরি এই যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, এই বিষয়টি যেন
সাধারণ মানুষের কোনো ধরনের দুর্ভোগ বা বিঘ্ন সৃষ্টি না করে সেই প্রচেষ্টাও বিএনপির পক্ষ থেকে কিন্তু নেওয়া হয়েছে। বিশেষ করে বিমানবন্দর যে ব্যবহার করে যারা বিদেশে যাবেন এবং যারা দেশে প্রবেশ করবেন তাদের যাতায়াত নিরবিঘ্ন রাখার জন্য বিএনপির পক্ষ থেকে কিন্তু স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়ে ওই এলাকায় তাদের মোতায়েন রাখা হয়েছে এবং তারা সেই জায়গাগুলোতে যে সাধারণ যাত্রীরা যারা রয়েছেন তাদের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে তারা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি এখানে ঠিক মঞ্চের এই পাশেই বিশেষ চিকিৎসা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে, মেডিকেল ক্যাম্প আছে এবং নেতাকর্মীদের সার্বিক সহযোগিতার জন্য যতখানি প্রয়োজন সেই প্রয়োজনীয় ব্যবস্থাগুলো, জরুরি ব্যবস্থাগুলো কিন্তু বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকাবাসী, রাজধানীবাসীর যে কোনো ধরনের দুর্ভোগের জন্য কিন্তু আগেই বিএনপি সবার কাছেই ক্ষমা চেয়ে নিয়েছেন এবং তারা চেষ্টা করছেন যতটা নিরবিচ্ছিন্ন নির্বিঘ্ন রাখা যায় এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন কার্যক্রম সেটি তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং এখন পর্যন্ত যেই দৃশ্য আমরা মঞ্চের সামনে থেকে ক্যামেরার চোখে আপনাদেরকে দেখাতে পারছি, সেখানে দেখা যাচ্ছে যে পুরো এলাকায় কিন্তু মানুষের তিল ধারণের আর খুব একটা জায়গা নেই। মঞ্চের খুব নিকটবর্তী অবস্থানে তো নেই, সেই নিকটবর্তী অবস্থান থেকে কিছুটা দূরবর্তী সেখানেও নেই। এখন মানুষের যে জমায়েত এটি আসলে আরও বড় একটি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে। আমরা সরাসরি ছিলাম কিন্তু এতক্ষণ জুলাই 36 এক্সপ্রেসওয়েতে সংবর্ধনা স্থলে। আপনারা দেখছিলেন যে কিভাবে উৎসুক জনতা, সাধারণ দলীয় নেতাকর্মীর যে ভিড় আমরা দেখছি সেখানে। তো সব মিলে আসলে কেমন দেখছেন আজকের এই সংঘর্ষ? না, বিএনপি প্রস্তুতি নেওয়ার খুব একটা যে সময় পেয়েছে আমার কাছে মনে হয় নাই, কারণ তারেক রহমান হঠাৎ করেই তার দেশে আসার ঘোষণা দিয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এরপরে যে কদিন সময় পাওয়া গেছে তাতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি যে পুরো জুলাই 36 ওয়ে এক্সপ্রেসওয়েতে এখন লোকে লোকারণ্য, হাজার হাজার বিএনপি নেতাকর্মী, শুধু বিএনপি নেতাকর্মী নয় সাধারণ অনেক মানুষও কিন্তু এখানে এসেছেন এবং নিজ দায়িত্বে এসেছেন। বিএনপি যে তাদের জন্য নিয়ে আসার ব্যবস্থা করেছে, জেলা জেলাতে থেকে নেতাকর্মীরা আসছেন, এর বাইরেও অনেক মানুষ সাধারণ নিজস্ব তত্ত্বাবধানে পরিবার পরিজন নিয়েই কিন্তু এক নজর তারেক রহমানকে দেখতে এসেছেন। আর যেটি বলছেন যে বিশ্বের বহু দেশেই রাজনৈতিক নেতাকর্মীরা রাজনৈতিক নেতারা নির্বাসিত জীবন থেকে দেশে ফিরেছেন। আমরা যদি উদাহরণ হিসেবে দেখতে পাই যে লেনিন রাশিয়ার, তিনি দীর্ঘ নির্বাসিত জীবন থেকে ফিরে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন। এরপরে বেনজির ভুট্টোর কথা আমরা শুনি, আয়াতুল্লাহ খামেনি বিপ্লবী নেতা, তিনি ফিরেছেন এবং নেলসন ম্যান্ডেলা প্রায় 27 বছর কারাগারে ছিলেন। এরপরে তিনি দেশে ফিরে তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন। তারেক রহমানের সেই ফেরাটাও সেই ধরনের একটি প্রেক্ষাপট তৈরি করে রাজনৈতিক বিশ্লেষকরা তাই বলছেন এবং এটির একটি রাজনৈতিক গুরুত্ব রয়েছে। তারেক রহমান যখন ফিরছেন তখন দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচনকে বানচাল করতে একটি গ্রুপ সক্রিয়, পতিত একটি শক্তি ফ্যাসিস্ট শেখ হাসিনা, তারা বিভিন্নভাবেই চেষ্টা করছেন এবং পার্শ্ববর্তী একটি দেশের কথাও আসছে যে তারাও ষড়যন্ত্র করছেন নির্বাচনটা যেন 12 ফেব্রুয়ারি না হয়। এবং গণঅভ্যুত্থানের যে শক্তিগুলো যারা একসঙ্গে লড়াই করেছে 36 জুলাই, পুরো জুলাই মাসে, তারা নানান কারণে বিভক্ত এবং দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি থেকে শুরু করে এবং দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ থেকে শুরু করে সকল বিষয়ে যখন একটি স্থবির অবস্থা দেশে তৈরি হয়েছে, ঠিক সেই মুহূর্তেই তারেক রহমান দেশে ফিরছেন। সেই কারণে তাকে ঘিরে রাজনীতিতে নতুন বাকবদল হবে, নতুন মেরুকরণ হবে। বিএনপি নেতাকর্মীরা তাকে সামনে নিয়ে আগামী নির্বাচনের বৈতরণী পার করবেন, সেটি কিন্তু এখন প্রত্যাশা করা হচ্ছে। আর যেটা আমি আগেই বলছিলাম যে তারেক রহমান তিনি লন্ডনে অবস্থান করেছেন, কিন্তু তার আমরা দেখেছি যে প্রতিদিনই ভার্চুয়াল মাধ্যম দিয়ে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং গত কয়েকদিন আগে বা গতকালকে যখন আমরা একজন নেতার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে অনেক তৃণমূল নেতাকর্মীর কাছেও তিনি ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছেন, যেটা সিনিয়র নেতারাও জানতেন না।
তো সেই কাজগুলো তিনি করেছেন এবং 2001 থেকে 2004 সাল পর্যন্ত তিনি দলকে নানাভাবেই সংগঠিত করার চেষ্টা করেছেন, যেই কারণে 111 যখন সরকার আসে তখন দল ভাঙতে পারে নাই। এই প্রক্রিয়াগুলোই তারেক রহমান করেছেন লন্ডনে বসে থেকেই। আফজাল, আমরা একটু পরে আলোচনায় আবার ফিরবো। আমরা এই মুহূর্তে থাকবো হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানকার কি অবস্থা দলীয় নেতাকর্মী আমরা বিস্তারিত জানবো। সেখানে আছেন সহকর্মী আহমেদ সালিম। এই মুহূর্তে আমি আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে, যেখানে আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্য তারা রয়েছেন, যাচ্ছেন ভিআইপি গেটের ভেতরে, যেখানে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে প্রচুর সংখ্যক বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা ভেতরে প্রবেশ করছেন। এই এলাকায় রয়েছেন, বিমানবন্দরকে ঘিরে রেখেছেন সেনাবাহিনী, বিমান বাহিনী, এপিবিএন, র্যাব, বিজিবি সহ বিভিন্ন স্তরের নিরাপত্তা দেওয়া হচ্ছে এই এলাকা জুড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিমানবন্দরকে কেন্দ্র করে এই রাস্তাকে ঘিরে বিপুল সংখ্যক নিরাপত্তা সদস্য, আইন শৃঙ্খলা সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে বিএনপির চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স রয়েছে, সিএসএফ সদস্য, তারা কিন্তু এখানে রয়েছেন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে এভিয়েশনের যে নিরাপত্তা ব্যবস্থা, তারাও কিন্তু এখানে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, বিমান বাহিনী, এপিবিএন সহ নানা স্তরের এগুলি কিন্তু এই নিরাপত্তা বাহিনী তারা কিন্তু রয়েছেন। আপনাকে একটি বিষয় বলে রাখতে চাই যে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি বিএনপির দুজন স্থায়ী কমিটির সদস্য এই বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেছেন, বিমানবন্দরের ভিআইপি গেটে প্রবেশ করেছেন। তারা হচ্ছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন এবং একই সঙ্গে মির্জা আব্বাসকে, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আমরা ঢুকতে দেখেছি। এছাড়াও এই বিমানবন্দরের ভিতরে ভিআইপি গেটে, ভিআইপি টার্মিনালে ইতিমধ্যে তারেক রহমানকে বহনকারী যে বুলেট প্রুফ গাড়িটি রয়েছে, টয়োটা ল্যান্ড ক্রুজারের যে গাড়িটি আমদানি করা হয়েছে তাকে নেওয়ার জন্য, তাকে বহনকারী যে গাড়িটি, সেটি কিন্তু এর মধ্যে প্রবেশ করেছে। সেটি কিন্তু আমরা এর আগে দেখিয়েছিলাম। এখানে কিন্তু এই এলাকাটিতে, অর্থাৎ বিমানবন্দরের ভিআইপি গেটের যে ভিআইপি টার্মিনাল এলাকাটি রয়েছে, সেখানে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি ডগ স্কোয়াড এখানে কিন্তু রয়েছে। এখানে এয়ারপোর্ট আর্ম পুলিশের যে ডগ স্কোয়াড, সেটি কিন্তু এই এলাকায় নিরাপত্তায় নিয়োজিত আছে। তারা এখানে সুইপিং করছেন, দেখছেন কোনো ধরনের কোনো আপত্তিকর বা কোনো কিছু রয়েছে কিনা সব বিষয়গুলো তারা চেক করছেন, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। নিরাপত্তা আসলে যে কত স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে সেটি আপনাদেরকে জানাচ্ছিলাম, সেটি এখন দেখানোর চেষ্টা করছি আমাদের দর্শকদের সময় টেলিভিশনের মাধ্যমে, সরাসরি সম্প্রচারের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। যেটি বলছিলাম কিছুক্ষণ আগে যে বিএনপির দুজন স্থায়ী কমিটির সদস্য ইতিমধ্যে বিমানবন্দরের এই ভিআইপি টার্মিনালে অবস্থান করছেন। তারা কিন্তু এসেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর তাকে অভ্যর্থনা জানাবেন। শুরুতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, বিএনপির শীর্ষ যারা রয়েছেন, নীতি নির্ধারক যারা রয়েছেন, তারা এই বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে তাকে অভ্যর্থনা জানাবেন। তারেক রহমান এবং তার যে পরিবার যারা রয়েছেন, তারা যারা আসছেন তাদেরকে সেখান থেকে মূলত তিনি এই ভিআইপি টার্মিনাল ছেড়ে এই বিমানবন্দর সড়ক হয়ে তিনি কুড়িল ফ্লাইওভার হয়ে 300 ফিটে যেখানে তাকে অভ্যর্থনা জানানোর জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে তিনি যাবেন তারেক রহমান এবং সেখানে তাকে অভ্যর্থনা জানানো হবে এবং সংক্ষিপ্ত একটি বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, সেটি কিন্তু যা আমাদেরকে জানানো হয়েছে। আমরা জানাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ হোসেন আহমেদ পাভেল তিনি গণমাধ্যমে জানিয়েছিলেন যে 11:30 নাগাদ বিমানবন্দর হযরত শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটিতে তারেক রহমান আছেন, সেই ফ্লাইটটি অবতরণ করবে, সেখানে তিনি ঢাকায় এসে অবতরণ করবেন, সেটি আমাদেরকে জানাচ্ছিলেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে নিরাপত্তায় নিয়োজিত যারা রয়েছেন, বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে
অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে পুলিশ, বিমান বাহিনী, সেনাবাহিনী, আর্ম পুলিশ, একই সঙ্গে এয়ারপোর্টে যে যারা দায়িত্ব থাকেন তারা আর্ম পুলিশ তারা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সিএসএফ সদস্য তিনি যাচ্ছেন, মানে বিএনপি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স তারাও কিন্তু রয়েছেন এই নিরাপত্তায়। আজকের এই বিমানবন্দর থেকে তার বাসা ফেরা পর্যন্ত একটি অ্যাম্বুলেন্স আনা হয়েছে। আপনারা আইসিইউ একটি অ্যাম্বুলেন্স দেখছেন, যে অ্যাম্বুলেন্সটি প্রস্তুত করা হচ্ছে আইসিইউ সম্বলিত। এই অ্যাম্বুলেন্সটি এইখানে প্রস্তুত করা হয়েছে, রাখা হচ্ছে তারেক রহমানের নিরাপত্তা এবং যে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য সব ধরনের প্রস্তুতি আসলে নেওয়া হয়েছে এই বিমানবন্দর ভিআইপি টার্মিনাল এলাকা জুড়ে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সুইপিং হচ্ছে এই বিমানবন্দর এলাকায়, যে গাড়িগুলি ঢুকছে, যে ভিতরে আসছে, সেই গাড়িগুলি ভিতরে প্রবেশ করা হচ্ছে। এখানে যেটি বলছিলাম যে ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট সহ সব ধরনের নিরাপত্তা এখানে দেওয়া হচ্ছে, সব ধরনের চেকিং চলছে। এখানে সাধারণ মানুষ প্রবেশ এখানে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। শুধুমাত্র গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই তারা এখানে রয়েছেন এবং এভিয়েশনের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা রয়েছেন। আমরা বলে রাখতে চাই যে আবারও যে বিমান বাহিনীর সদস্য যারা রয়েছেন, এয়ারপোর্ট আর্ম পুলিশ তারা রয়েছেন, সেনাবাহিনী রয়েছে, একই সঙ্গে আনসারের সদস্য তাদের দেখছি আমরা, আনসার ব্যাটালিয়ন সদস্য তারা রয়েছেন এই নিরাপত্তায়। মানে সর্বস্তরের নিরাপত্তা যেটি দেখছেন, আসলে আমাদের এই বিমানবন্দর ঘিরে সব ধরনের নিরাপত্তা তল্লাশি চলছে এলাকায় এবং সেনাবাহিনী এই জায়গাটি নিয়ন্ত্রণ করছে, সেনাবাহিনী সহ বিমান বাহিনী। বারবার বলছিলাম যে আসলে এখানে নিরাপত্তা বাস্তবে আসলে যদি দেখা যেত, আসলে সেটা বোঝা যেত আসলে কী ধরনের নিরাপত্তা আসলে এখানে দেওয়া হচ্ছে। আমরা সে চেষ্টা করছি আমাদের ক্যামেরায়, আমাদের চিত্র সাংবাদিকের মাধ্যমে, আমাদের ক্যামেরায় সেটি দর্শকদের দেখানোর জন্য যে কী ধরনের নিরাপত্তা আসলে এখানে দেওয়া হচ্ছে। আমরা বলছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সময় গত রাত 12টায় পরপর তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন লন্ডন থেকে, এবং সেই বিমানটি আজকে ঢাকায় 9:30 নাগাদ সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করার কথা রয়েছে। সেখানে নামার পরে সেখানে 1 ঘন্টা বিরতির শেষে সেটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। সেই ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে এবং সেই ফ্লাইটটি 11:30 পরপর ঢাকায় অবতরণ করার কথা রয়েছে এবং সেখান থেকে অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন। 17 বছর পর যখন তারেক রহমান দেশে ফিরছেন, তাকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত রয়েছে বিএনপি নেতাকর্মীরা, বিএনপির শীর্ষ নেতারা এবং তার যে পরিবারের সদস্য তারা কিন্তু রয়েছেন বিমানবন্দরে। ইতিমধ্যে আমরা কয়েকজনকে দেখতে পেয়েছি ইতিমধ্যে স্থায়ী কমিটির 2জন সদস্য এসেছেন। আরেকজন সদস্যকে আমরা দেখছি, ডক্টর মঈন খান, যিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি তার গাড়িটি মাত্র প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, আব্দুল মঈন খান, তিনি ইতিমধ্যে বিমানবন্দরে প্রবেশ করেছেন, বিমানবন্দরে টার্মিনালে তিনি প্রবেশ করছেন। আস্তে আস্তে আসলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা অভ্যর্থনা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। 17 বছর পর তিনি দেশে ফিরছেন, তাকে তার আগমন ঘিরে তাকে অভ্যর্থনা জানানোর জন্য প্রথম অভ্যর্থনা আসলে এয়ারপোর্টে বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে তাকে দেওয়া হবে। সেই কারণে বিএনপি নেতারা কিন্তু ইতিমধ্যে বিমানবন্দরে আসছেন। আমরা বলতে চাই যে সেনাবাহিনী সহ বিমান বাহিনী সবাই, পুলিশ সবাই আমরা একটু দেখার চেষ্টা করব। আব্দুল মঈন খান তিনি কথা বলছেন। মধ্য দিয়ে সেই গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো।
স্যার তিনি 17 বছর ফিরছেন, এটা নিঃসন্দেহে আপনাদের জন্য আজকে দিনটা আনন্দের। আমাকে একটু বলুন স্যার, এটা নিয়ে এটা আপনার কেমন লাগছে স্যার? আপনি দীর্ঘদিন কোনো কাজ করেছেন। এটা শুধু আমার বিষয় নয়, আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের আজকের একটি প্রত্যাশার দিন, এবং এটা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে আজকে এই সত্য যে মানুষ ভিন্ন মত নিয়ে এই দেশে থাকতে পারবে এবং ভিন্ন মত নিয়ে কথা বলতে পারবে, যেটা হচ্ছে গণতন্ত্রের মূল মন্ত্র। থ্যাংক ইউ। আপনারা শুনছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি এসেছেন তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য, এবং তিনি বলছিলেন যে আসলে জনগণ, সাধারণ মানুষ এবং বিএনপির মধ্যে একটি উচ্ছ্বাস তৈরি হয়েছে তারেক রহমানের 17 বছরের পর দেশে ফেরার, দেশের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে। আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসে পৌঁছবেন বিমানবন্দরে। এর মধ্যে ইতিমধ্যে 3 জন সদস্যকে আমরা দেখতে পেয়েছি। 3 জন সদস্য অর্থাৎ অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস এবং ডক্টর আব্দুল মঈন খানকে আমরা দেখেছি বিমানবন্দরের ভিতরে প্রবেশ করার জন্য। তারা ইতিমধ্যে বিমানবন্দরে আছেন এবং তারা তারেক রহমানকে অভ্যর্থনা জানাবেন। প্রথম অভ্যর্থনা তাকে জানানো হবে। আপনাদের যেটা বলছিলাম যে তারেক রহমান সিলেটে তার বিমানটি, যে ফ্লাইটটি রয়েছে বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটটি প্রথমে অবতরণ করবে সিলেটে। সেখানে 1 ঘন্টা বিরতির পরে সেখান থেকে আবারও ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করবে, এবং সেটি 11:30টার পরে, যদিও আমরা জানি যে 11:50 নাগাদ হযরত শাহজালাল বিমানবন্দরে সেই ফ্লাইটটি নামার কথা রয়েছে। এবং তারপরে তারেক রহমান ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে তিনি বাইরে বেরিয়ে আসবেন, বাইরে বেরিয়ে আসবেন এবং তারপরে সেখান থেকে 300 ফিটের উদ্দেশ্যে রওনা দিবেন তিনি। সেখানে 300 ফিটের উদ্দেশ্যে যেখানে আসলে অভ্যর্থনা জানানো হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, সেখানে অভ্যর্থনা জানানোর পরে তিনি যাবেন হচ্ছে এবারকার হাসপাতাল, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অর্থাৎ তারেক রহমানের মা, যিনি অসুস্থ, গত 23 নভেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি আছেন এবং সংকটাপন্ন অবস্থায় তিনি আইসিইউতে আছেন এখন এই মুহূর্তে। তাকে দেখার জন্য আসলে তারেক রহমান আসবেন। সেখানে দেখে তারপরে তিনি গুলশানের এভিনিউয়ের 196 নম্বর বাসায় তিনি যাবেন। এই মুহূর্তে আমরা যাব সিলেটে, যেখানে আসলে প্রথম লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে প্রথমে সিলেট বিমানবন্দরে তার ফ্লাইটটি নামবে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির, তিনি জানাবেন সেখানকার সবশেষ অবস্থা। সড়কটি চলে গেছে, এটাই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরের দিকে চলে গেছে। সকাল থেকেই এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে, এবং শুধুমাত্র এই প্রবেশ পথ নয়, এবং প্রত্যেকটি গাড়ি চেক করে ঢুকানো হচ্ছে, এবং শুধুমাত্র যারা যাত্রী আছে এখন এবং 8:30, 9টা এবং যেই 9:55 জনাব তারেক রহমানকে নিয়ে যে ফ্লাইটটি আসবে সেই ফ্লাইটে কিছু যাত্রী যাবে, সেই প্রত্যেকটি যাত্রীর টিকিট চেক করে শুধুমাত্র যাত্রীদেরকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তাছাড়া যদি একটু বাইরের কথা বলি, বাইরে যে রানওয়েটি আছে এই আশেপাশে যে রানওয়ে, চতুর্দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো রানওয়েকে ঘিরে রেখেছে, এবং রানওয়ের কোথাও কোনো জায়গায় কোনো লোকজন কিংবা সংবাদকর্মীদেরকে থাকতে দিচ্ছে না। শুধুমাত্র আমরা এই জায়গা এখানে থেকে অবস্থান দেখতে পাচ্ছি, এবং ভিতরে আরো কিছু টিম আছে, আমাদের আরেকটি টিম আছে ভিতরে। সবকিছু মিলে যাতে করে খুব শান্তিপূর্ণভাবে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সিলেটের যে 9:55 যে ফ্লাইটটি আসবে BG202, সেই ফ্লাইটটি অবতরণ করার পরে যে নির্বিঘ্নে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে পারে সেই ব্যবস্থাই রাখা হয়েছে, এবং বলা হচ্ছে যে যাতে করে কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে, বা কোনো নেতাকর্মীদের ইতিমধ্যেই দলের থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যার কোনো নেতাকর্মী যাতে করে কোনো এই বিমানবন্দর এলাকায় যেন ভিড় না করেন এবং তাদের জমায়েত যে না হয়, সেই কারণেই কোনো নেতাকর্মীকে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। বিমানবন্দর এলাকার বিএনপির যারা নেতাকর্মী তারা অধিকাংশ গতকালকেই চলে গিয়েছে রাতে এবং দিনে,
ঢাকার উদ্দেশ্যে সবাই রওনা দিয়েছেন। এখন পর্যন্ত আমরা সকাল থেকেই খুব ভোর থেকে আমরা দেখতে পাচ্ছি কোনো নেতাকর্মীকে আমরা বিমানবন্দর এলাকায় দেখতে পাইনি। এখন প্রত্যেকটি গাড়ি খুব সূক্ষ্মভাবে চেক করে ভিতরে ঢুকানো হচ্ছে, যাতে করে যাত্রীরা নির্বিঘ্নে প্রবেশ করতে পারে এবং যাত্রীরা যাতে করে ঢাকার এখান থেকে যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যে কটি ফ্লাইট চলে যাবে সেই বাংলাদেশ বিমান সহ অন্যান্য এয়ারলাইন্সের বিমানগুলো যাতে নির্বিঘ্নে যাত্রীরা যেতে পারে, যাত্রীরা যেন কোনো বাধার সৃষ্টি না হয় সেই ব্যবস্থাই করা হচ্ছে। এবং প্রত্যেকটি এক একটা যাত্রীর সাথে এক একটা টিকিট, অর্থাৎ কোনো যাত্রীর সাথে কোনো দর্শনার্থীদেরকেও ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। সবকিছু মিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন সংস্থা, পুলিশ, র্যাব, এপিবিএন, সেনাবাহিনী সদস্যরা সুশৃঙ্খলভাবে যাত্রীদের গাড়িগুলো ভিতরে প্রবেশ করাচ্ছেন এবং এই জায়গায় পর্যন্ত কোনো জনসাধারণকে থাকতে দেওয়া হচ্ছে না, কোনো জনসাধারণকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না, এমনকি গণমাধ্যম কর্মীদেরকেও যারা পরে এসছে তাদেরকে ভিতর যেতে দেওয়া হচ্ছে না। মোট কথা বলা যায় যে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে যে বাংলাদেশে আসছে এবং সেই বিমানটি লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে, যেটি গতকালকে রাত 12:15টার সময় হিথ্রো বিমানবন্দর থেকে ত্যাগ করে এবং এটি আজকে 9:55 ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এবং অবতরণ করার পরে এখানে যে নিয়ম রয়েছে 45 মিনিট যেই যাত্রীরা উঠানামা করবে, সেই 45 মিনিট পরে আবার ঢাকার উদ্দেশ্যে এই বিমানটি ছেড়ে যাবে। এবং এই বিমানে রয়েছেন তারেক রহমান এবং তারেক রহমানের স্ত্রী এবং তার কন্যা, সবকিছু মিলে ঢাকায় অধীর আগ্রহে অপেক্ষা করছে আজকে তারেক রহমানকে স্বাগত জানাতে। তিনি 17 বছর পর বাংলাদেশে আসছেন এবং তাকে স্বাগত জানাতে পুরো ঢাকা, আমরা জানি যে 300 ফিটে একটি বিশাল মঞ্চ করা হয়েছে। এখন কালকে থেকেই সেই এলাকায় সিলেটের প্রচুর নেতাকর্মী ট্রেন যোগে, বাস যোগে এবং বিভিন্নভাবে তারা ঢাকায় পৌঁছে গিয়েছেন এবং ঢাকায় সেই সভাস্থলে তারা চলে গিয়েছেন, আমরা এমনটি জানতে পেরেছি। সবকিছু মিলে আজকের এই দিনটি একটি উৎসব মুখর পরিবেশ করার জন্য এবং এই দিনটিকে ঐতিহাসিক করার জন্য যে দলের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে, সেই আয়োজন যেন সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেটি ব্যবস্থা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা সকাল থেকে দেখছি কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হচ্ছে না এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে এখান থেকে প্রত্যেকটি যানবাহন প্রবেশ করছে। যারা যাত্রী রয়েছে, শুধুমাত্র যাত্রীরা এখান থেকে প্রবেশ করতে পারছেন এবং অন্য যাত্রীদের সাথে যারা দর্শনার্থী, অর্থাৎ যারা বিদেশে যাবেন, দেশের বাইরে যাবেন, তাদের সাথে কিছু দর্শনার্থী থাকে, তাদেরকেও প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এবং গতকালকে এই সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন যে জনসাধারণ যাতে করে বিমান বন্দর এলাকায় প্রবেশ না করেন এবং সেজন্য অনুরোধ জানিয়েছেন এবং সংবাদকর্মীদেরও কোনো ধরনের যেন অন্যান্য যে সমস্ত সংরক্ষিত এলাকা, সেই সংরক্ষিত এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানিয়েছে। আমরা ইতিমধ্যে পুরো রানওয়ে যতটুকু পর্যন্ত ঘোরা যায়, আমরা প্রত্যেকটা রানওয়ের বাইরে, এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বাউন্ডারির বাইরে যে সমস্ত সড়কগুলো আছে, প্রত্যেকটি সড়কে র্যাব, সেনাবাহিনী, পুলিশ ঘিরে রেখেছে। মোটামুটি বলা যায় কোথাও থেকে কোথাও যাতে করে কেউ দাঁড়িয়ে বিমান না দেখে, সেই বিমানে অপেক্ষা না করে কোথাও যেন কোনো ধরনের জটিলতার সৃষ্টি না হয় সেটি তারা ব্যবস্থা নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা প্রত্যেকটা গাড়িকে চেক করে করে ভিতরে প্রবেশ করছে এবং এই যে গাড়িতে যারা আছেন তারা কিন্তু এই বিমান এবং অন্যান্য এয়ারলাইন্সের যে যাত্রীরা, সেই যাত্রীরাই কিন্তু এই যাচ্ছে এবং এই যাত্রী এবং বিভিন্ন সংস্থার যাওয়ার জন্য তাদেরকে পথ করে দিচ্ছেন, যাতে করে যেই অন্যান্য এয়ারলাইন্স বা বিমান সহ অন্যান্য যাত্রীরা যাতে করে সময় মতো
বিমানবন্দরে পৌঁছে যেতে পারে এবং তাদের আনুষ্ঠানিকতা শেষ করে সেই বিমান সহ অন্যান্য এয়ারলাইন্সে উঠে যেতে পারে, সেই ব্যবস্থাই করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখানে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী সহ অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তারা শৃঙ্খলা সৃষ্টি করছে, শৃঙ্খলাভাবে এবং সুশৃঙ্খলভাবে যারা যাত্রীরা বিভিন্ন এয়ারলাইন্সে যাবে তাদের জন্য ব্যবস্থা করে দিচ্ছে। এবং এখানে বিএনপি থেকে আগেই বলা হয়েছে কোনো জন নেতাকর্মীরা এখানে জমায়েত না করেন, সেই ব্যবস্থাই নেওয়া হয়েছে এবং কোনো নেতাকর্মীকে আমরা এখন পর্যন্ত বিমানবন্দরে একা জটলা বা বিমানবন্দরে একা জমায়েত করতে দেখিনি। মোটামুটি এই ছিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যে 9:55 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহনকারী বিমান অবতরণ করার কথা রয়েছে, তার সবশেষ খবরে। এবার আমি চলে যাচ্ছি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন ফারুক ভূঁইয়া রবিন, তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। ঠিক থাকলে এখন থেকে 3 থেকে 3.5 ঘন্টা পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশের যে ফ্লাইটটি, সেটি আমরা নিশ্চয়ই আপনারা এতক্ষণে জেনে গেছেন। আমাদের যারা দর্শক রয়েছেন, আমরা আগের সংবাদগুলিতে নানান সময় আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। বেলা 11:55 নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী যে ফ্লাইটটি, সেটি। তো এই যে তারেক রহমানকে বহনকারী এই ফ্লাইটটি যখন আসবে, তখন কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে যে তিনি বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হয়ে তারপর 8 নম্বর গেট দিয়ে, গেটের সামনের দিক দিয়ে বের হবেন এবং সেখানে তিনি যে সোজা মূল রাস্তায় উঠে উত্তরার জসিমউদ্দিন রোডের পাশ দিয়ে ইউটার্ন নিয়ে তারপর কিন্তু যে তিনি যে 300 ফিটের যে সভামঞ্চ আছে সেখানে তিনি যে পৌঁছাবেন এবং এরপর সেখানে একটি যে সংক্ষিপ্ত সমাবেশে মানে তিনি এখানে যে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তারপর এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। তারপরে তার গুলশানের বাসায় ফেরার কথা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আজকে দীর্ঘ 17 বছর পর তিনি কিন্তু যে দেশে আসতে যাচ্ছেন। 2008 সালে তিনি দেশ ত্যাগের পর এবার তিনি আসতে যাচ্ছেন। তো এই জায়গাটিতে এই যে তারেক রহমানের দীর্ঘ 17 বছর পরে দেশে ফেরা, সেটি নিয়ে কিন্তু যে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে, তারা কিন্তু ব্যাপক উজ্জীবিত এবং একই সঙ্গে দলের পক্ষ থেকেও যে কথাটি বারবারই বলা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে সংবর্ধনাটি দেওয়া হবে সেটি যেন একটি মানে ঐতিহাসিক রাজনৈতিক ঘটনা হয়ে থাকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, সেই বিষয়টি তারা নিশ্চিত করার কথা কিন্তু বারবারই বলে এসেছেন। বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু যে গণমাধ্যমকে গত কয়েকদিন আগেই কিন্তু যে কথাটি বলেছেন যে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনাটিকে এমনভাবে তারা আয়োজন করতে চান এবং সেটির মাধ্যমে যেন বিগত 55 বছরের যত রেকর্ড আছে সেটি যেন ভেঙে যায় এবং আগামী 55 বছরের জন্য একটি নজির হয়ে থাকে, সেটি তারা আজকের মানে সংবর্ধনার মাধ্যমে সেটি নিশ্চিত করতে চান। এবং এই কারণে যে সারা দেশ থেকেই যে ব্যাপক জনসমাগমের পরিকল্পনা করেছে বিএনপি, এরই মধ্যে কিন্তু আপনারা নিশ্চয়ই আমাদের যে সংবাদগুলো রয়েছে সেখানে নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এরই মধ্যে কিন্তু যে নেতাকর্মীরা যে 300 ফিট এলাকায় এসেছেন এবং তারা কিন্তু যে জনসভা মঞ্চের আশেপাশে তারা অবস্থান করছেন। এখনও কিন্তু যে বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছেন এবং সেই যে এই যে ব্যাপক যে লোক সমাগম হবে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু যে আইন শৃঙ্খলা ব্যবস্থা যেটি রয়েছে সেটি কিন্তু বেশ ঢেলে সাজানো হয়েছে। আপনারা নিশ্চয়ই আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে
মানে আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যাপক উপস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি, এবং সেখানে কিন্তু যে একেবারে সেনাবাহিনী থেকে শুরু করে যে অন্য অন্য আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। এবং আমরা কিন্তু ভোরবেলা থেকে এখানে এসে যেটি দেখছিলাম যে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব এবং অন্য অন্য আর্ম পুলিশ ব্যাটালিয়ন সহ অন্য অন্য যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু বেশ সতর্ক অবস্থায় রয়েছেন। বিএনপির পক্ষ থেকে যেটি বারবারই বলা হচ্ছিল যে আপনারা জানেন যে 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের পর অনেকের মধ্যে কিন্তু জল্পনা, কৌতূহল কিংবা রাজনৈতিক মহলে একটি আলোচনা ছিল যে কবে তারেক রহমান ফিরছেন। এটি নিয়ে কিন্তু যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা নানান সময় কিন্তু নানা ধরনের যে কথাবার্তা গণমাধ্যমে বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি নেতারা একটি কথা বারবারই বলেছেন যে তিনি নির্বাচনের আগে দেশে আসবেন এবং জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্ব তিনি দিবেন, দলকে সামনে থেকে নেতৃত্ব দিবেন। এবং এরই মধ্যে নিশ্চয়ই আপনারা বিএনপির যে প্রার্থী তালিকা সেখানে নিশ্চয়ই দেখেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কিন্তু বগুড়া সদর আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে, এবং তিনি দেশে ফেরা পরে 27 ডিসেম্বর কিন্তু তার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে আবেদন বা যে আনুষ্ঠানিক যে প্রক্রিয়া সেটি তিনি নির্বাচন কমিশনে গিয়ে সম্পন্ন করবেন, সেটি কিন্তু যে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে দেশে ফেরা এবং নির্বাচনে যে দলকে নেতৃত্ব দেওয়া, এর মাধ্যমে বাংলাদেশের রাজনীতি কিংবা বিএনপির যে রাজনৈতিক কর্মসূচি তাতে বহুমাত্রিক প্রভাব পড়বে বলেই কিন্তু বিএনপির পক্ষ থেকে দলটির নেতারা আশা প্রকাশ করছেন। এবং তারা যেটি বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে একদিকে যেমন দল চাঙ্গা হবে, ঠিক একইভাবে দেশের যে জাতীয়ভাবে যে রাজনীতিতে এখন যে চলমান পরিস্থিতি চলছে সেখানেও এক ধরনের প্রভাব পড়বে। বিশেষ করে দেশের যে একটি স্থিতিশীল অবস্থা ফেরানো কিংবা যে গণতান্ত্রিক ব্যবস্থা সুনিশ্চিত করা, সেক্ষেত্রে তারেক রহমানের যে প্রত্যাবর্তন একটি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এক ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে, সেটি কিন্তু যে বিএনপির নেতারা বারবারই কিন্তু যে আশা প্রকাশ করেছেন। এবং আমরা যখন যে বিভিন্নভাবে আমাদের সহকর্মীরা যখন নেতাকর্মীদের সঙ্গে কথাবার্তা বলছিলেন, তখনও কিন্তু যে বিএনপি নেতাকর্মীরা যেটি বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে দেশে ফেরার মধ্য দিয়ে দলও চাঙ্গা হবে এবং আগামী নির্বাচনে যে ঐক্যবদ্ধভাবে বিএনপি নেতাকর্মীরা তারা নির্বাচনে নামবেন এবং এর মধ্য দিয়ে যে সাধারণ মানুষের কাছে তাদের যে বার্তাগুলো, সে বার্তাগুলো যে পৌঁছে দেবেন। আমরা জানি যে গত 17 বছর লন্ডনে থাকা অবস্থায় তিনি যেমন একদিকে যেই আন্দোলন সংগ্রামী দলকে নেতৃত্ব দিয়েছেন, সে জায়গায় কিন্তু যে রাষ্ট্র কাঠামোর সংস্কার কিংবা দলের রূপরেখা কিংবা যে দলের যে দর্শন সেটি মানুষের কাছে যে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু যে তিনি নানাভাবে ভূমিকা রেখেছেন। বিশেষ করে যদি বলতে যাই যে 31 দফা সহ বিভিন্ন ধরনের যে সংস্কারের যে রূপরেখাগুলো কিংবা যে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি গেলে যে তারা কি ধরনের ব্যবস্থা নিবে বা তার দর্শন কি হবে, তার রূপরেখা কী হবে, সেটিও কিন্তু যে তিনি লন্ডনে অবস্থান করলেও সেই বিষয়াশয়গুলো কিন্তু যে জনগণের সামনে তুলে ধরেছিলেন। তো আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকেই খবরাখবর রাখছিলেন। আমাদের বিমানবন্দরের অপর প্রান্তে রয়েছেন আমার সহকর্মী আতাউর কাউসার, একটু কাউসারের সঙ্গে যুক্ত হতে চাই। নিশ্চয়ই কাউসার জানাবেন তার সঙ্গে বা তার কাছে যে খবরাখবরগুলো রয়েছে। এই এক রাজস্বিক প্রত্যাবর্তনের শুরু আমরা যেটি দেখছি গত রাত থেকেই, এবং গত রাত বলা যাবে না, তার গত 2-1 দিন ধরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে উচ্ছ্বাস এবং যে আবেগ তার নেতাকর্মীদের মাঝে কাজ করছে, সেটি গত 2-1 দিন ধরেই দেখা গিয়েছে। তাকে যেখানে অভ্যর্থনা দেওয়া হবে সে 300 ফিট এলাকায় মঞ্চ প্রস্তুত রয়েছে, এবং মঞ্চ প্রস্তুতের আরো আগে থেকেই নেতাকর্মীরা সেখানে অবস্থান করছেন। আমাদের সহকর্মীরা আমাদের গত কয়েকদিন ধরেই দেখিয়েছেন যে তাঁবু খাটিয়ে মানুষজন সেখানে থাকছেন। এবং আমি এই মুহূর্তে আছি এয়ারপোর্ট এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের অপর পাশের যে সড়কটি রয়েছে, অর্থাৎ
খিলক্ষেতের সাইডের যে সড়কটি রয়েছে সেই সড়কের পাশে যে আইল্যান্ড, সে আইল্যান্ড দিয়ে প্রচুর নেতাকর্মীরা হেঁটে আসছেন এবং এই যে দৃশ্য সেটি কিন্তু আমরা গত রাত থেকেই দেখছি। গত রাত থেকে প্রচুর নেতাকর্মী এই সড়ক দিয়ে হেঁটে আসছেন এবং খিলক্ষেতের যে রেল ক্রসিং রয়েছে, রেল ক্রসিং এর পাশে যে সড়ক, সেই সড়ক দিয়ে ভেতরে ঢুকে তারা 300 ফিট এলাকায় যাচ্ছেন, যেখানে অভ্যর্থনা জানানো হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার পরিবারকে। এবং সেখানে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য সকল কিছুই প্রস্তুত। এখন শুধু অপেক্ষা দীর্ঘ 17 বছরের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশের মাটিতে পা রাখার। এবং আমি জানিয়ে রাখি যে গত রাত 12:30 অর্থাৎ 12:36 এক্স্যাক্টলি যদি বলা যায় 12:36 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী যে বিমানটি, তাকে এবং তার পরিবারকে এবং তার সফর সঙ্গীদের বহনকারী যে বিমান BG-202, সেই বিমানটি 12:36 হিথ্রো বিমানবন্দর থেকে টেক অফ করে। এবং আমরা যতটুকু জানি যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশে আসতে 9 থেকে 11.5 ঘন্টা পর্যন্ত সময় লেগে থাকে। এবং যেহেতু সরাসরি এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে না, এটি আগে সিলেটে হযরত শাহ আমানত বিমানবন্দরে নামবে, সেখানে একটি ট্রানজিট রয়েছে। কিছু সময় সেখানে অপেক্ষার পরে আমরা যতটুকু জানি যে ঘন্টাখানিক সেখানে বিমানটি থাকবে। পরবর্তীতে সেখান থেকে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ রাজধানীর যে বিমানবন্দর, সেই বিমানবন্দরের উদ্দেশ্যে সেখান থেকে রওনা করবে। তো এই যে বিমানবন্দরে আসবে সেটি হয়তো 12:30 নাগাদ হতে পারে, যে 12:30 নাগাদ বিমানবন্দরে ল্যান্ড করবে তাকে বহনকারী যে বিমান, সেই বিমানটি। এবং তাকে এখানে অভ্যর্থনা জানানোর জন্য এবং বিমানবন্দর থেকেই তাকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল কিছুই বলা যায় প্রস্তুত রয়েছে। এবং তাকে বহনকারী যে সকল গাড়ি আছে সেই গাড়িগুলো কিছু সময়ের মধ্যেই হয়তো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসবে। এবং আমরা জানি যে তাকে বহনকারী যে বহর, সেটি একটি বড় বহর হবে এবং তার পরিপূর্ণ যেই যাত্রাটি, অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 300 ফিট এলাকায় যাওয়া, 300 ফিট এলাকা থেকে এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া, সেখানে কিছু সময় থেকে পরবর্তীতে গুলশানে তার জন্য যে নির্ধারিত বাসভবন তৈরি প্রস্তুত করা হয়েছে সেই বাসভবনে তার ফিরে যাওয়া, এই পুরো সময়টি পর্যন্ত তার যে যাত্রা, এই যাত্রাটি যাতে নির্বিঘ্ন হয় সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট রয়েছেন। এবং আমার যেই ভিডিওতে দেখা যাচ্ছে নিশ্চয়ই যে রাস্তার পাশে বিজিবি এবং সেনাবাহিনী সতর্কাবস্থায় আছেন। অন্তত 10 হাত পরপরই বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা তারা সেখানে অবস্থান করছেন এবং আইল্যান্ড দিয়ে যে সকল মানুষজন হেঁটে যাচ্ছেন তাদেরকে তারা প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। মূলত এই সড়কে তারা কাউকে উঠতে দিচ্ছেন না। কেউ যদি সড়ক পার হতে চায় সেটি ভিন্ন কথা, কিন্তু অপ্রয়োজনে কাউকে তারা এই সড়কে উঠতে দিচ্ছেন না। এবং যতটুকু আমরা জেনেছি যে এই যে নির্বিঘ্ন যাতে যাত্রাটি হয় তারেক রহমানের এবং তার সফর সঙ্গীদের, সেজন্য পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং আমরা এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনেছিলাম, তিনি জানিয়েছিলেন যে পুরো তার যে পথযাত্রাটি সেটি যাতে নির্বিঘ্ন হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য তারা নির্দেশনা দিয়ে দিয়েছেন ইতিমধ্যে। এবং এর আগে আমি ডিএমপির যিনি মিডিয়া সেলের প্রধান রয়েছেন মুখপাত্র, তার সাথেও কথা বলেছি, ডিএমপি মিডিয়া সেলের ডিসি, তার সাথে আমি কথা বলেছি। তারা জানিয়েছেন যে সকল রকমের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তা দিয়েই তারেক রহমানকে, তার পরিবারকে এবং তাদের বহর, সে বহরকে তাদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, যাতে পুরোপুরি যাত্রাটি নির্বিঘ্ন হয় সেজন্য যা যা কিছু করণীয় সবকিছুই তারা করছেন এবং সে প্রস্তুতি তারা নিয়েছেন। কোনো ধরনের নিরাপত্তা হুমকি তারা দেখছেন না। এখন শুধু অপেক্ষা 17 বছরের পরে এই যে তারেক রহমানের দেশের মাটিতে পা রাখার যে ঐতিহাসিক মুহূর্তটি, সেই মুহূর্তটির জন্যই আসলে সকলে অপেক্ষা করছেন যে তারেক রহমান দেশের মাটিতে পা রাখবেন। দেশের মাটির যে একটি ভালোবাসা আলাদা, মাতৃভূমির মাটির যে একটি, আমরা বলি যে অনেকেই মাতৃভূমির মাটির গন্ধ পাওয়া যায়, তিনি সেই গন্ধের জন্য নিশ্চয়ই আকুল হয়ে আছেন, সেই গন্ধ নেওয়ার জন্য দীর্ঘ 17 বছর পরে মাতৃভূমিতে ফিরে আসা। এই যে রাজসিক প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তনটি যাতে অত্যন্ত সুন্দর হয় সেজন্য কিন্তু সকলেই সচেষ্ট রয়েছেন। এবং আমরা আসলে গত রাত থেকে বা গত 2-1 দিন থেকেই নেতা কর্মীদের যে উচ্ছ্বাস দেখছি, যে
তাদের যে আয়োজন দেখছি, বিভিন্ন দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা যেভাবে উচ্ছ্বাসের সাথে এই শীতের মধ্যে রাজধানীতে আসছেন এবং গত রাত থেকে প্রচন্ড ঠান্ডা অনুভূত হচ্ছে, এর মাঝেও তারা যেভাবে খুব স্বাচ্ছন্দ্যের সাথে উচ্ছ্বাসের সাথে তাদের পদচারণা আমরা দেখতে পাচ্ছি রাজধানী জুড়ে। তারা হেঁটে দূর দূরান্ত থেকে হেঁটেই তারা 300 ফিটের দিকে যাচ্ছেন এবং এই যে উচ্ছ্বাস সেটি শুধুমাত্র তাদের যে বিএনপির বলা যায় আশা ভরসার প্রতীক তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা প্রত্যেককে অভ্যর্থনা জানানোর জন্যই তাদের এই পদযাত্রা। এবং তারা, আমরা যতটুকু কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আকুল হয়ে আছেন যে একটিবার সচক্ষে তারা তারেক রহমানকে দেখতে চান, তারেক রহমানের কথা তারা শুনতে চান। এবং আমরা দেখেছি যে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার পর্যন্ত বিভিন্ন যে ল্যাম্পপোস্ট, সেই ল্যাম্পপোস্টে মাইকিং সিস্টেম এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ যাতে সেইখানে অভ্যর্থনা স্থলে তারেক রহমান কথা বলেন, তাহলে এখানে যারা অবস্থান করছেন তারাও যেন তার বক্তব্য শুনতে পান, সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এই যে নেতাকর্মীরা আসছেন গত রাত থেকে এখনো পর্যন্ত আমরা দেখছি, এবং যত দূর পর্যন্ত আমাদের চোখ যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা হেঁটে আসছেন। কত সময় আরো লাগবে, নেতাকর্মীরা কত সময় ধরে আসবেন সেটি আসলে সময় গেলে বোঝা যাবে। তো এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এলাকা থেকে তার আসার জন্য যেই উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছেন নেতাকর্মীরা, সেটি সর্বশেষ তথ্য আমার কাছে। আফজাল, আমরা কিন্তু আমাদের ক্যামেরার সাহায্যে, ক্যামেরার চোখ দিয়ে সাধ্য অনুযায়ী ঘন কুয়াশার মধ্যে যতদূর যায়, জুলাই 36 এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর, সব জায়গা থেকে কিন্তু আমরা তথ্য কিন্তু দর্শকদের দেখানোর চেষ্টা করছি। এই যে মানে এটি তো হওয়ারই কথা ছিল, কারণ তিনি 17 বছর 3 মাস পরে দেশে ফিরছেন। শুধু আমি যদি তারেক রহমানকে একজন রাজনৈতিক নেতার বাইরে একজন মানুষ হিসেবে চিন্তা করি, যে তিনি 17 বছর 3 মাস আগে দেশ ছেড়ে গিয়েছিলেন ভিন্ন একটি প্রেক্ষাপটে, এবং তিনি দেশে ফিরছেন, এই যে ফেরাটা, এবং তার মেয়ে জাইমা রহমানও কিন্তু 17 বছর আগে দেশ থেকে ছেড়েছিলেন বাবার সঙ্গে, তিনিও ফিরছেন। তাদের ফেরাটা, অর্থাৎ 17 বছর পরে একজন মানুষ, একটি পরিবার বাংলাদেশের মাটিতে পা দিচ্ছে, তার যে অনুভূতি এবং তাকে গ্রহণ করার জন্য মানুষের যে আবেগ, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আর একজন রাজনৈতিক নেতা ভবিষ্যতের রাষ্ট্রনায়ক হবেন, এমনটি কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আগামী নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যান তাহলে তিনিই প্রধানমন্ত্রী হবেন। দলের তরফ থেকে এটি বারবার কিন্তু বলা হয়ে আসছে। সেই কারণে তার যে অপেক্ষা, তাকে দেখার জন্য যে অপেক্ষা, আমরা দেখেছি যে গতকালকে থেকেই বা এর আগের দিন থেকেই বাস, ট্রেন, লঞ্চ এবং যেভাবে পেরেছেন জুলাই 36 এক্সপ্রেসওয়ের যে সংবর্ধনা স্থান, সেখানে এসে কিন্তু জড়ো হয়েছেন। অনেকে কিন্তু রাত্রি যাপন করেছেন, এবং আমরা দেখেছি বিএনপির অনেক নেতাকর্মী স্ব-উদ্যোগে কম্বল বিতরণ করেছেন, পানি বিতরণ করেছেন, কেউ খাবার বিতরণ করেছেন। সেভাবেই কিন্তু এই 36 যে এক্সপ্রেসওয়ের যে সমাবেশ বা সংবর্ধনা স্থান, সেখানে কিন্তু রাত্রি যাপন করেছেন। এখন প্রিয় নেতাকে দেখার জন্য দলটির নেতাকর্মীরা অপেক্ষা করছেন। এখনো অনেক মানুষ যারা আশেপাশের যে জেলাগুলো থেকে আসছেন, গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, তারা কিন্তু পায়ে হেঁটেই অনেকে কিন্তু এই সমাবেশ স্থলে আসার জন্য। আমরা একটু ফ্লাইট ইনফোতে জানাতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশ বিমানের কিন্তু সবচেয়ে লেটেস্ট যে বিমানগুলো রয়েছে, ড্রিমলাইনার 7HS8, সেক্ষেত্রে এই মডেলের বিমানে কিন্তু BG202 যেটি ফ্লাইট নাম্বার, সেই বিমানে কিন্তু আসছেন। এবং এখন আমরা যেটি জানতে পেরেছি ফ্লাইট ইনফো অনুযায়ী, তারেক রহমানকে বহনকারী বিমান কিন্তু ভারতের মাঝামাঝি অবস্থান করছে। আর এখন সেটি হচ্ছে লখনৌ প্রদেশে। লখনৌ থেকে প্রায় বলা চলে যে সিলেটের গন্তব্য 1 ঘন্টার মতো লাগবে। যদিও আমরা দেখছি যে ফ্লাইট রাডারে অনেক ফ্লাইট কিন্তু ডিলে হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত দেখছি আমরা যে ফ্লাইট রাডারে কিন্তু সঠিক সময়ে কিন্তু সঠিক জায়গায় কিন্তু বিমানটি আছে, এবং নির্দিষ্ট সময়ে কিন্তু ফ্লাইট অবতরণ করার কথা রয়েছে। তার মানে সিলেটের ওসমানী বিমানবন্দরে 9:55 দিকেই নামবে, আশা করা যাচ্ছে। আশা করা যাচ্ছে। আর যেটি বলছিলাম যে 2007 সালে 7 মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয়। এরপরে 111-এর সেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তার বিরুদ্ধে 13টি মামলা হয়, এবং 13টি মামলা হওয়ার পরে তিনি প্রায় 18 মাস জেলে ছিলেন, দিনের হিসেবে 554 দিন। এরপরে তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে, তার কোমরের হাড় ভেঙে দেওয়া হয়েছে। সেই বিষয়গুলো কিন্তু তারেক রহমান নিজেই আদালতে যখন জবানবন্দি দিয়েছেন তখন তিনি বলেছেন। এরপরে তিনি লন্ডনে গেলেন 11ই সেপ্টেম্বর 2008 সালের। এরপর থেকে তিনি লন্ডনে কিন্তু রয়েছেন। লন্ডনে তিনি নির্বাসিত জীবন কাটাচ্ছেন, সেখান থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন।
তাকে থামানোর জন্য আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময়ে প্রায় তার বিরুদ্ধে 72টি মামলা হয় এবং 72টি মামলার অন্তত 5টি মামলায় তারেক রহমানকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়, একটি মামলায় তো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এবং এইসব মামলায় 5 আগস্টের পরের রাজনৈতিক পট পরিবর্তনের পরে বিএনপির যে আইনজীবী রয়েছেন, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, উনি ওদিন আমাকে বলছিলেন যে সরকারের তরফ থেকে যে বলা হয়েছিল নির্বাহী আদেশে তাকে মামলা থেকে মুক্ত করার জন্য, কিন্তু তারেক রহমান সেই প্রস্তাব গ্রহণ না করে আইনি পথেই তিনি সকল মামলা থেকে মুক্ত হয়েছেন। একজন নিরাপরাধ মানুষ হিসেবেই তিনি বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করছেন। এবং শুধু এই নয়, মামলার পাশাপাশি তো গুজব ছড়ানো, রটনা, প্রোপাগান্ডা নানা কিছুই ছিল, এবং নানা রকম মিথ তৈরি করা হয়েছিল তাকে কেন্দ্র করে। আমরা দেখেছি যে যখন আওয়ামী লীগ সরকারের আমলেই দুর্নীতির একটি মামলার বিচার হয়েছিল এবং আওয়ামী লীগ সরকারের আমলেই আদালত তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছিলেন এবং যে বিচারক বেকসুর খালাস দিয়েছিলেন তাকে কিন্তু দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। তিনি দীর্ঘদিন মালয়েশিয়া থেকে বিভিন্ন দেশে অবস্থান করেছিলেন, তিনিও এই 5 আগস্টের পরে দেশে ফিরেছেন। এই খবরগুলো আমরা দেখেছি এবং তাকে, এবং যেটি বিএনপি নেতারা বারবারই বলেন, যদি তারেক রহমানের দুর্নীতি সম্পর্কে আওয়ামী লীগের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভের একটিও কিন্তু আওয়ামী লীগের 15 বছর 8 মাস সময় তারা ক্ষমতায় ছিলেন, কোনো কিছুই কিন্তু তারা প্রমাণ করতে পারেননি। এবং 5 আগস্টের পরে আদালতের মাধ্যমে, আইন সংবিধানের উপর বিশ্বাস থেকে তিনি আদালতের মাধ্যমেই সকল মামলা থেকে মুক্ত হয়ে আজকে তিনি দেশে ফিরছেন। আরেকটি বিষয় বলে রাখি যে বিএনপির নেতারা বারবারই যেটি বলেন যে তারেক রহমানকে কেন এত ভয় পায়, বা পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার কেন তারেক রহমানকে এত ভয় পায়। দেখেছেন যে শেখ হাসিনা কিন্তু বারবারই বলতেন যে সাহস থাকলে দেশে এসে কথা বলো, বা সাহস থাকলে দেশে, শব্দগুলোই কিন্তু শেখ হাসিনা বারবার বলছেন। কিন্তু তিনি দেশে ফিরছেন এবং তাকে রাজস্বিক সংবর্ধনা দেওয়ার জন্য বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে দেশের উৎসুক জনতা তাকে নিয়ে একটি আশার আলো দেখছেন সাধারণ মানুষও। সেই আরেকটি শক্তি যারা এতদিন দেশে থেকে তাকে বলেছেন যে সাহস থাকলে দেশে, তারা এখন দেশ থেকে বিতাড়িত। এটি হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট। তো সেক্ষেত্রে সব মিলে যদি বলা যায় যে আমরা একটু বিমানবন্দরে যেতে চাই। বিমানবন্দরে কথা বলছেন বিএনপির একজন সিনিয়র নেতা, আমরা তার বক্তব্য শুনে আসি। কারণ তারেক রহমানকে রিসিভ করার জন্য বিএনপির অনেক সিনিয়র নেতারাই বিমানবন্দরে প্রবেশ করেছেন। আমরা সালাউদ্দিন আহমেদের বক্তব্যটা শুনে আসি। গণতন্ত্রের রক্ষা কবচ, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আজকে নিজের মাতৃভূমিতে অবতরণ করবেন। দীর্ঘ 17-18 বছর কষ্টকর নির্বাসিত জীবন শেষে আমরা অত্যন্ত আনন্দিত। সারা দেশবাসী অপেক্ষমান তাকে এক নজর দেখার জন্য, দুটো কথা শোনার জন্য। আমরা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের ইতিহাসে, বিগত 55 বছরের ইতিহাসে যেই অবিস্মরণীয় ঘটনা আজকে ঘটতে যাচ্ছে, সারা দেশবাসী সেটা দেখবেন, আমরা দেখব, সারা বিশ্ববাসী দেখবেন। ইনশাআল্লাহ আমরা আশা করি এই মুহূর্তটিকে আমরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে পালন করতে পারবো ভবিষ্যতের জন্য। মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে, কি ধরনের আশার সঞ্চার হয়েছে এবং তিনি আসলে কি পরিবর্তন আসবে? আমরা দীর্ঘ 16-17 বছর অবিরাম সংগ্রাম করেছি, আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য, ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। সেই গণতান্ত্রিক আন্দোলনের সমাপ্তি হয়েছে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। ফেসিবাদের পতন হয়েছে, ফেসিস্ট পালিয়েছে, অবরুদ্ধ গণতন্ত্র অবমুক্ত হয়েছে। আমরা সেই রকম একটি আবহে আজকে একত্রিত হব। বাংলাদেশের এই মুহূর্তটি অবশ্যই অবিস্মরণীয়। বিশ্বের যারা গণতান্ত্রিক বিশ্ব, যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে, তাদের জন্য এটা একটু উপমা হবে। ধন্যবাদ। তারেক রহমান দেশে ফিরছেন, দেশে এখনো বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। গতকাল মগবাজার ফ্লাইওভার থেকে বোমা হামলায় একজন নিহত হয়। এই বিষয়গুলো আসলে কিভাবে দেখছেন? পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসররা দেশে এবং বিদেশে সক্রিয়। তারা চেষ্টা করবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে যেন কণ্ঠকাঠিন্য করতে পারে, বাধাগ্রস্ত করতে পারে, পারতপক্ষের নির্বাচনকে বানচাল করতে পারে। অবশ্যই সেটা দুঃস্বপ্ন, আপনারা সেটা সামনে দেখতে পাবেন। যারা এই সমস্ত অগণতান্ত্রিক প্রক্রিয়ায়, সন্ত্রাসী কায়দায় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইবে, তাদেরকে
আমরা সম্মিলিতভাবে সকলকে নিয়ে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আজকে কি ধরনের উপস্থিতি আশা করছেন? কি আমি এখন যাই, মানুষের যে আশার সঞ্চার হয়েছে তা পূরণ হবে কিনা? অবশ্যই ইনশাআল্লাহ। আমরা দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করি। গণতান্ত্রিক উত্তরণের পরে বাংলাদেশের সত্যিকারভাবে বৈষম্যহীন এবং একটি গণতান্ত্রিক শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণ, সুশাসনের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সকলের সহযোগিতা চাই। সারাদিন ভাই এই জায়গা আমি ধরছিলাম। কথা বলছিলেন বিমানবন্দরে তারেক রহমানকে রিসিভ করার জন্য বিএনপির এর আগে আমরা দেখেছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মোইন খান তিনি প্রবেশ করেছেন, মির্জা আব্বাস তিনিও প্রবেশ করেছেন, এখন সালাউদ্দিন আহমেদ তিনি প্রবেশ করলেন। সালাউদ্দিন আহমেদ এই যে সংবর্ধনাটি হচ্ছে সেটির আহ্বায়ক কমিটির তিনি হচ্ছেন আহ্বায়ক। আর সালাউদ্দিন আহমেদ যেটি বললেন, সাংবাদিকরা তার কাছে প্রশ্ন করেছিল যে তারেক রহমান প্রায় 17 বছর 17 বছর 3 মাস পরে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরছেন, তার প্রতি মানুষের একটি চাওয়া রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, এবং শুধু আকাঙ্ক্ষা না, তার সামনে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। সেই চ্যালেঞ্জগুলো কতটুকু মোকাবেলা তারেক রহমান করতে পারবে, তার কাছে মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে তারেক রহমান, সেই প্রশ্নগুলোর উত্তরই সালাউদ্দিন আহমেদ দিচ্ছিলেন। সালাউদ্দিন আহমেদ বলছিলেন যে তার ফেরাটা মানুষের মধ্যে আশার সঞ্চার করবে। আফজাল, আমরা পরবর্তী আলোচনায় আসবো। সেক্ষেত্রে একটু বলি যে ফ্লাইটটি কিন্তু এখন 1 ঘন্টা সময় আছে, তার মধ্যে কিন্তু বাংলাদেশ নেমে যাবে।